পরিত্যক্ত বিকেলে একটি ঝাঁক বৃষ্টি হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল এসে। সাত তাড়াতাড়ি গধূলি রংবাহার পাহাড়ি আলখাল্লায় লুকিয়ে পড়ল। পাহাড় জবুথবু যেন জানে না কিছু। এবার বৃষ্টি কেবল বৃষ্টি ঝমাঝম, বঙ্গোপসাগরে অকাল বায়ুর ডানা, বৃষ্টি ঝরায় মত্ত উল্লাসে অবিরাম। একাকী নির্জনে এক দুঃখী কণ্ঠস্বর কান্না ঝরায় মাতাল বৃষ্টির সঙ্গমে। চুল্লির জ্বলন্ত কার্বন কখন শেষ, ভিজে যায় ঐতিহাসিক আলমারিটা, জবজবে স্মৃতিরা সব হারিয়ে যায় গরান সেগুন শালের ঘন ছায়ায়। আজ বৃষ্টি শুধু ঐকান্তিকেই কাঁদায়। দর্শক, সুনীতি দেবনাথের সারা সকাল বৃষ্টি দিয়ে শুরু করলাম, সারা কাল বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের আয়োজন, আজকের সকাল 24। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন, আনন্দে আছেন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 15ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 29শে মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, আমি যখন আসছিলাম এখানে আমি কিন্তু দেখছিলাম যে প্রথমে খুব বাতাস ছিল এবং এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। একটু আবহাওয়ার খবরাখবর দিয়ে আমাদের আজকের সকালটা শুরু করতে চাই। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও গভীর হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ভাঙন আতঙ্কে স্থানীয়রা। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, শুভ সকাল আপনাকে। আমাদের আয়োজনটা শুরুই করেছি আবহাওয়ার খবরাখবর দিয়ে। ঝড়ো হওয়া এবং বিশেষ করে আসলে ভাঙন আতঙ্কের বিষয়টিও একটু বিস্তারিত জানতে চাই। কি অবস্থা, আপডেট জানান। নিকিতা, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল সন্ধ্যা থেকে মূলত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রাতের দিকে সেটি আরও ভারী হয়ে গিয়েছিল এবং শেষ রাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। সকালেও বৃষ্টিপাতে দেখা পেয়েছিলাম আমরা। এখন থেকে 10 মিনিট আগেও সমুদ্র সৈকত এলাকায় যেখানে আমরা আছি সেখানে বেশ বৃষ্টিপাত ছিল এবং সাথে ঝোড়ো হাওয়া ছিল। ফলে এই সমুদ্রর এখন অনেকটাই অনিরাপদ। মানুষের গোসল বা অন্যান্য যে ভ্রমণে আসা মানুষগুলো সমুদ্রে নামার ক্ষেত্রে এখন অনেকটাই অনিরাপদ এবং সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং লাইফগার্ড যারা আছেন তাদের পক্ষ থেকে সমুদ্র এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে যাতে কেউ বিপদসীমার অতিক্রম করে সমুদ্রে না নামে। কিন্তু সেটিও না মেনে অনেকেই নেমে যাচ্ছেন। তাদেরকে আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যদিও এখন পর্যটক কম থাকায় সেটি অনেকটাই কম। আপনি যেটি বলছেন যে কক্সবাজারে প্রায় কুতুবদিয়া, মহেশখালী সহ বেশ কিছু এলাকায় এখনও কিন্তু অরক্ষিত বেড়িবাঁধ রয়ে গেছে। সেই বেড়িবাঁধগুলোতে প্রতি বছরই যখনই এই ঘূর্ণিঝড় হয় তখনই মানুষগুলো ডুবে যায় এবং নানা কারণে পানি ঢুকে তাদেরকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে হয়। বছরের পর বছর ধরে এটি চলে আসলেও কিন্তু এখনও পর্যন্ত যে বেড়িবাঁধগুলো সেগুলো পূর্ণাঙ্গ সংস্কার বা নির্মাণ না হওয়ার কারণে সেই ঝুঁকিটা এবারেও বরাবরের মতোই থেকে গেছে এবং সেই ঝুঁকির মধ্যেই আছে আমরা। এর বাইরে এবার যেটি সবচেয়ে বেশি অশনি সংকেত দেখা দিয়েছে সেটি হচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। কক্সবাজারের যে বিশাল রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেটি পাহাড় কেটে অনেকটাই এই রোহিঙ্গা ক্যাম্পগুলো করা, সে কারণে রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পাহাড় ধসের একটা ঝুঁকি দেখা দিয়েছে। সে কারণে গত 2 দিন ধরে সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছে যে রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং আশপাশের যেই স্থানীয়রা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে অবস্থা বুঝে এবং বৃষ্টিপাতের অবস্থা বুঝে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে এনজিও
জেলা প্রশাসন এবং সরকারের অন্যান্য সংস্থার তরফ থেকে মিটিং করা হয়েছে। সেখানে তাদেরকে বলা হয়েছে যে অবস্থা বুঝে যেন তারা দ্রুত পদক্ষেপ নিয়ে নেয় এবং একই সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে শহরের যে জায়গাগুলোতে এখনও পর্যন্ত নালা নর্দমাগুলো ক্লিয়ার নয়, সেখানে কিছু কিছু জায়গায় পানি জমে গিয়ে ময়লা আবর্জনা জমে গিয়েছে, সে কারণে কিছুটা দুর্ভোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিকিতা। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। আপনিও নিশ্চয়ই সাবধানে থাকবেন সেখানে। দর্শক, আজিম নিহাদ জানাচ্ছিলেন কক্সবাজারের আবহাওয়ার খবরাখবর। লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এবার পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন MK রানা। রানা, শুভ সকাল আপনাকে। আজিম নিহাদের কাছে শুনছিলাম কক্সবাজারের খবরাখবর। পটুয়াখালীর কি অবস্থা? নিহাদ যেমন বলছিলেন যে সেখানে কিন্তু বেশ কিছু দুর্ভোগের কথাও তিনি বলছিলেন, সেরকম দুর্ভোগ এখানে কি কতটা হলো, কিরকম হলো, এবং একই সাথে যেহেতু ভাঙন আতঙ্কের ব্যাপারটি রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হলো? রিকিতা, আপনাকে জানিয়ে রেখে আসলে নিম্নচাপের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালীতে গত 3 দিন থেকেই বৃষ্টিপাত চলমান রয়েছে। এর সব থেকে বেশি কিন্তু পটুয়াখালী জেলায় বৃষ্টিপাত হচ্ছে কলাপাড়া উপজেলায়। কারণ পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আসলে পটুয়াখালী জেলায় গড় 70.5 মিলিমিটার কিন্তু আসলে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর বাইরে যদি কথা বলতে হয়, উপকূলীয় এলাকায় সব থেকে বেশি আতঙ্কিত রয়েছে যে ভাঙন কবলিত যে বেড়িবাঁধের যে এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে মানুষ কিন্তু আসলে আতঙ্কে রাফার করছেন। কারণ এর বাইরে যদি বেশ কিছু এলাকায় যদি বলতে হয় যে আসলে যে শস্য বা রবি শস্যের যে জায়গাগুলো রয়েছে, মাঠ রয়েছে, সেই মাঠগুলো কিন্তু আসলে পানিতে কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে। ফলে কিন্তু তারা যে শস্যের যে ঘাটতি, সেটি কিন্তু তারা হারে হারে টের পাবেন। কারণ তারা কৃষকরা বলছেন যে প্রতি বছরই আসলে এই সময় বৃষ্টিপাতের প্রয়োজন ছিল, কিন্তু সেই প্রয়োজনের অধিক পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় কিন্তু মাঠে পানি জমে গিয়েছে। আর বিশেষ করে বিভিন্ন জায়গার যে সুইচ গেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু স্বাভাবিক পানি ভাটার সময় পানিগুলো নেমে যেতে পারছে না। এর বাইরে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে এই ধরনের যে বৈরী আবহাওয়া চলমান থাকায় বাতাসের গতিবেগ মাঝে মাঝে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে কিন্তু বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে হতাহতের ঘটনাও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছেনি, কিন্তু হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। এর বাইরে কথা বলেছিলাম রাঙ্গামালী উপজেলা প্রশাসনের সাথে, তারা যেমনটি জানিয়েছেন আসলে রাঙ্গামালীর বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে, তারা সেখানে নিয়মিত পরিদর্শন করছেন। যদি সেরকম কিছু হয় তাহলে জিও ব্যাগ দিয়ে তার তাৎক্ষণিক যে ব্যবস্থা সেটি তারা করবেন। এর বাইরে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি তাদের জিও ব্যাগ প্রস্তুত রয়েছে, যদি সেরকম অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটে তারা তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিতে পারেন, সে প্রস্তুতি তাদের রয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন এবং সিপিপি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সকলেই প্রস্তুত রয়েছে, যদি সে ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা তাৎক্ষণিক যাতে বেরিয়ে এসে তাদের সাধারণ মানুষের জীবন মানের যে ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারে, সেদিকে তারা সচেষ্ট রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও নিশ্চয়ই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। দর্শক, জানছিলাম কক্সবাজার এবং পটুয়াখালী থেকে আবহাওয়ার খবরাখবর। এবারে দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। এবারে দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গেল 24 ঘন্টায় 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 32.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ হিসেবে এবং সর্বনিম্ন ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বরিশালে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল
31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 37 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এই পর্যায়ে পত্রিকার খবরগুলো একটু দেখে নেব। আমার হাতে খবরের কাগজ আছে বেশ কয়েকটি, সেগুলোর প্রথম পাতা একটু চোখ বুলিয়ে আসতে চাই। প্রথমে আমার কাছে রয়েছে সমকাল। সমকালের প্রথম পাতার যে শিরোনামটি দেখছি, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবারে রাজধানীর যেই নয়াপল্টনে যেই সমাবেশটি হয়েছে সেখানে কিন্তু তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেছেন। সে খবরটি এখানে রয়েছে। সমাবেশে তারেক রহমান, তরুণদের প্রাধান্য দিয়ে আগামীর পরিকল্পনা করছি। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেও আয়নাবাজ শিরোনামে আরও একটি খবর দেখা যাচ্ছে, অর্থাৎ সেই আয়নাবাজির যেই গল্পটি আমরা জানি সেটি এবারে বাস্তবে দেখা মিলেছে বাংলাদেশ ব্যাংকে। সেই খবরটি কিন্তু এখানে বিস্তারিত রয়েছে। আরেকটু নিচে গেলে আয়করদাতাদের ওপর বাড়তি চাপ আসছে, এই শিরোনামে আরও একটি খবর দেখতে পাচ্ছি। অর্থাৎ করমুক্ত সীমায় সুবিধা দিলেও বাড়ছে কর হার। বলা হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর কমছে, সরবরাহ পর্যায়ে উৎসে কর কমছে। এছাড়াও ন্যূনতম কর অপরিবর্তিত থাকছে। আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই ছিল আসলে সমকালের যে প্রধান খবরগুলো। আমি এরপরে আমার হাতে রয়েছে প্রথম আলো। আমি একটু প্রথম আলোর মূল পত্রিকায় চলে যেতে চাই। মূল পত্রিকার প্রথম পাতাতেও কিন্তু সেই যে সমাবেশের যে খবরটি এসছে সমকালে সেটি আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে শিরোনামে এখানেও। এছাড়াও পবিত্র ঈদুল আজহা আগামী 7ই জুন। একটি সংবাদ বিশ্লেষণ রয়েছে, অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়। এই শিরোনামে একটি সংবাদ বিশ্লেষণ রয়েছে। আরেকটি খবর দেখতে পাচ্ছি প্রথম আলোতে, জামিন পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা চাঁদাবাজি খুনোখুনি, অর্থাৎ অপরাধ জগতের নিয়ন্ত্রণের হাত বদলে ঘটছে দ্বন্দ্ব সংঘাত। এই নিয়ে একটি বিস্তারিত খবর এসছে আজকে প্রথম আলোতে। প্রথম আলোর পরে আমার হাতে কালের কণ্ঠ রয়েছে। আমি একটু কালের কণ্ঠের প্রথম পাতার খবরগুলো দেখে আসতে চাই। কালের কণ্ঠতেও দেখতে পাচ্ছি যেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এই শিরোনামে খবরটি রয়েছে, যেটি শুরুর দুটি পত্রিকাতেও ছিল। এটি বিশেষ লেখা আছে, শিরোনাম সেনা শাসন না, গণতন্ত্রের পক্ষে সশস্ত্র বাহিনী। এছাড়াও রয়েছে পবিত্র ঈদুল আজহা 7ই জুন, সংবাদপত্রে 5 দিন ছুটি। অবৈধ সম্পদ অর্জনের মামলা, সাজার রায় বাতিল, তারেক রহমান ও জুবাইদাকে খালাস। এই ছিল কালের কণ্ঠের প্রথম পাতার যে খবরগুলি। আমার হাতে দৈনিক ইত্তেফাক রয়েছে। এরপরে ইত্তেফাকেও আসলে নয়াপল্টনের যে সমাবেশটি সেই খবরটি স্থান পেয়েছে। শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খবরটি পড়ছিলাম সেটিও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ টোকিওতে নিকেই ফোরামে বক্তব্য দেবেন আজ তিনি, এটি বলা হচ্ছে এখানে। দণ্ডমুক্ত তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা, এই খবরটি এখানে রয়েছে। একই সাথে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। সবকিছু মিলিয়ে ইত্তেফাকের প্রধান খবরগুলো এগুলি ছিল। আমার হাতে এরপরে যুগান্তর আছে। যুগান্তরের প্রথম পাতাতেও একটু চোখ বুলিয়ে আসতে চাই। এখানেও যে সমাবেশের খবরটি সেটি এখানে রয়েছে। একই সাথে জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই খবরটিও দেখতে পাচ্ছি, যে কোনো পরিস্থিতিতেই জুনের মধ্যে নির্বাচন। একই সাথে সমাবেশের বিষয়টি তো বলেছি,
ট্রেজারি বন্ডের উৎসে কর দ্বিগুণ হচ্ছে, মধ্যবিত্তের ওপর করের খড়গ বাড়ছে। সবকিছু মিলে আসলে এই ছিল আজকের যেই খবরের কাগজগুলো রয়েছে প্রধান প্রধান, সেগুলোর প্রথম পাতার খবরগুলোতে একটু চোখ বুলিয়ে আসার চেষ্টা করলাম। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সকাল 24-এর সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার সকাল 24-এ। দর্শক, এবার একটু গাইবান্ধায় ঘুরে আসতে চাই। গত কয়েকদিন উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে ধান কাটা এবং মাড়াই নিয়ে বেশ বিপাকেই ছিলেন কৃষকরা। এখন কি অবস্থা তাই জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শুভ সকাল আপনাকে। আসলে ধান কাটা তো হয়ে গেছে, এবারে ধান মাড়াইয়ের সময় কৃষকরা কি বলছেন, কোনো ক্ষতি হলো কিনা? নিকিতা, আপনাকেও শুভ সকাল। দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা গাইবান্ধা বলমঝাড় সড়ক। এই সড়কটার মতো কিন্তু গাইবান্ধার যে উপজেলাগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু ধান নেড়ে দেওয়ার, খড় নেড়ে দেওয়া বা সিদ্ধ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগে যে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু এই গাইবান্ধা জেলায় কিন্তু ধান ক্ষেত যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল। তখন এইটাতে কৃষি শ্রমিক যেমন সংকট পাওয়া গিয়েছিল, তখন ধান কাটতে পারছিল না। তা এখন এই গত 2 দিন কিন্তু সূর্যের মুখ দেখা যাওয়ায় কৃষকরা কিন্তু নেড়ে চেড়ে বসেছিল এবং তারা কিন্তু তাদের ধান বলেন, ধান কাটা বলেন, তারা খড় এগুলো নেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু দিন রাত পরিশ্রম করেছে। তো গত 2 দিন থেকে যে সূর্যের প্রখরতা দেখা দিয়েছে এটা কিন্তু আপনার কৃষকরা কিন্তু খুশি ছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু সূর্য কিন্তু মেঘের আড়ালে লুকোচুরি করছে। তো সেই জন্য কিন্তু এখনো অনেকে কিন্তু তাদের ধান বলেন, খড় বলেন এগুলো কিন্তু নেড়ে দিচ্ছে না। কেউ কেউ নেড়ে দিচ্ছেন, কাজে ব্যস্ত সময় করছেন, কিন্তু কেউ কেউ করছেন না। তো এবার গাইবান্ধা জেলায় এবছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল 1,29,015 হেক্টর এবং অর্জন হয়েছে 1,29,020 হেক্টর। এখন গাইবান্ধা জেলায় 99% ধান কিন্তু কেটে ফেলা হয়েছে। 1% কর্তন হয়নি বলে আমি জানিয়েছি, কৃষি উপপরিচালক জিডি যেটা জানিয়েছে। তো এখন আমি আপনাকে যেটা জানাতে চাই যে এখন কিন্তু এই যে কৃষকরা রয়েছে গাইবান্ধা জেলার, তারা কিন্তু এই কাজে ব্যস্ত এবং তারা কিন্তু খুশি। তারা বলছে যদি তাদের ধান যদি সরকারিভাবে তারা কৃষকরা ধান গুদামে দিতে পারে তাহলে কিন্তু তাদের ধানের ন্যায্য মূল্য পাবে। এছাড়া কিন্তু তারা ধান নিয়ে তারা কিন্তু আপনার সংশয় রয়েছে ধানের ন্যায্য মূল্য পাওয়া থেকে। আর কয়েকজন কৃষকের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, জমিতে পানি বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু ধানের মধ্যে কিন্তু বীজ গেজে উঠেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধান বীজগুলোর জন্য কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। এবার একটু আম বাজারের খবর নেব। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের আরও এক সহকর্মী রয়েছে, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, শুভ সকাল আপনাকে। আমি দেখতে পাচ্ছি আপনি মোটামুটি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার পেছনে অসংখ্য বিক্রেতা রয়েছে। কি অবস্থা আম বাজারের? কেনা বেচা কেমন হচ্ছে? ক্রেতারাই কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন? লিখিতা, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে এবছর যেহেতু আম পাড়ার কোনো ক্যালেন্ডার ছিল না, ফলে যেমনটি কথা ছিল যে পরিপক্ক হলে এবং গাছে আম পাকা দেখা দিলে তবে চাষিরা গাছ থেকে আম সংগ্রহে বাজারজাত করতে পারবেন। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের যে সমস্ত আমের যে ঐতিহ্য এবং ইতিহাস তা মেনেই শতভাগ পরিপক্ক হয়ে বাজারজাত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের। তবে ফলে ভোক্তাদের যে অপেক্ষা চাঁপাইনবাবগঞ্জের সমস্ত আমের স্বাদ ধরে সে অপেক্ষার অবসানও হয়েছে বলা যায়। তো আম মৌসুমে আম ব্যবসাটাকে কেন্দ্র করে যে বিশাল কর্মযজ্ঞ এবং ক্রেতা বিক্রেতাদের আড্ডাকে মুখ্য যে আম বাজার সেটি কিন্তু এখন শুরু হয়নি। সংশ্লিষ্ট বলছেন যে আর সপ্তাহখানেকের মধ্যে জমে উঠবে চাঁপাইনবাবগঞ্জের আম বাণিজ্য। তো আমরা আম চাষি এবং বাগান মালিকদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে তাদের বাগানগুলোতে কাছে আম পাকা দেখা দিতে শুরু করেছে এবং স্বল্প পরিসরে তারা সে আম বাজারজাত শুরু করেছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন সার্ভিস এবং বাগানগুলো থেকেও বাগান মালিকের ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীদের এবং ভোক্তাদের আম সরবরাহ শুরু করেছেন। তো এই মুহূর্তে আমি আছি সদরঘাট আম বাজারে। তো চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের যেসব বাণিজ্যিক আম বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এর মধ্যে দেখাশোনা শুরু হয়েছে বিভিন্ন জাতের অতি সহজ গোপাল
প্রোগ্রাম। তবে গত বছরের তুলনায় এবার শুরুতে আমের দাম কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা, যারা মন প্রতি গতবারের তুলনায় 5 থেকে 1000 টাকা পর্যন্ত কম। তো সংশ্লিষ্ট বলছেন যে চলতি মৌসুমে জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে যাদের জন্মদিন তাদেরকে তো আমাদের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই পুরো বছরটা অনেক ভালো যাবে, আনন্দে যাবে। কিন্তু সেই সাথে একটু দেখে নেব পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত কাদের জন্মদিন আজকে। 1865 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন 19বিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী বাঙালি সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকাদ্বয়ের সম্পাদক হিসেবে বিশেষভাবে খ্যাতিমান ছিলেন। উপরন্তু তিনি ধর্মবন্ধু, দাসী, প্রদীপ এবং মুকুল এই 4টি পত্রিকার সম্পাদক হিসেবেও দীর্ঘকাল কাজ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। পত্রিকার সম্পাদনা ছাড়াও তিনি বেশ কিছু বাংলা ও ইংরেজি গ্রন্থের প্রণেতা। 1896 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রিয়া বংশোদ্ভূত মার্কিন শিল্প ইতিহাসবিদ ও কিউরেটর ডক্টর স্টেলা ক্রামরিশ। 3 মহাদেশে 6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিল্পকলার ইতিহাস নিয়ে গবেষণা ও শিক্ষা প্রদান করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। শান্তিনিকেতনের কলা ভবনে, লন্ডনের কোর্টউল্ড ইনস্টিটিউটে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্টের একজন বিশিষ্ট কিউরেটর ছিলেন তিনি। 1941 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা অরুণাভ সরকার। কবিতায় অবদানের জন্য তিনি 2009 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি খোকনের অভিযান, গল্প থেকে গল্প, ইলশিগুড়ি, ভালুকার মৌমাছি, ভালুকার 2 বন্ধু নামে 5টি শিশুতোষ গ্রন্থ রচনা করেন। এছাড়া তিনি 1969 থেকে 1985 সালে কাব্য সাময়িকী ইশিকা সম্পাদন করতেন। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি অভিনেতা হুমায়ুন ফরিদী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। 1980-র দশকের মাঝামাঝি সময়ে ফরিদী চলচ্চিত্র জগতে আগমন করেন। তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়। 2018 সালে বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী এবং পেশাদার কাইটবোর্ডার মাইকা মনরো বাকলে। 2014 সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত চলচ্চিত্র দ্য গেস্ট এবং ইট ফলোস সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত। 2টি চলচ্চিত্রে তার অভিনয়ের পরবর্তীতে তিনি স্ক্রিন কুইন নামেও পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি 2016 সালে মুক্তিপ্রাপ্ত কল্পবিজ্ঞান দৃশ্যকাব্যের জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র ইন্ডিপেন্ডেন্স ডে রেজানেন্স এ প্যাট্রিসিয়া হোয়াইটমোর ভূমিকায় অভিনয় করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। কিংবদন্তি অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, আমাদের সকলের প্রিয় হুমায়ুন ফরিদীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আজকের আয়োজন শেষ করছি। তবে হ্যাঁ, আমরা কক্সবাজার এবং পটুয়াখালীর যে খবরগুলো জানছিলাম সেখানে কিন্তু কিছুটা দুর্ভোগ শুরু হয়ে গেছে, ভাঙনের একটা আতঙ্ক রয়েছে। আপনারা সেখানে যারা রয়েছেন তারা নিশ্চয়ই খুব সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। রাজধানীতেও বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বাড়ি থেকে বের হবার সময় ওই বিষয়টি মাথায় রেখে সব ধরনের সতর্কতা অবলম্বন করে বাড়ি থেকে বের হবেন। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গেই থাকুন।